আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা নিউটনিয়ান বলবিদ্যার বাকি অংশটা হচ্ছে তোমাদের পরিপূর্ণরূপে ক্লিয়ার করে দেব। তো যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, ঠিক করে নেই না। তো খুবই ভালো কথা। সো আজকে হচ্ছে আমরা প্রথমে সংঘর্ষ টপিকটা দিয়ে একটু শুরু করব। তো সংঘর্ষ টপিকটার মধ্যে তোমাদেরকে আমি যে বেসিক জিনিসটা একটু বুঝাবো সেটা হলো সংঘর্ষ হচ্ছে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে কি আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, টোটালি হচ্ছে দুই ধরনের সংঘর্ষ দেখা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে কি নন ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মেইনলি তোমার ভরবেগও সংরক্ষিত হয় এবং এর পাশাপাশি গতিশক্তিও সংরক্ষিত হয়। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি তোমার কি হয় না, সংরক্ষিত হয় না। কারণ সংরক্ষণশীল বা স্থিতিস্থাপক শব্দটা তখনই প্রযোজ্য যখন তোমার শক্তিটা মেইনলি কি থাকবে, সংরক্ষিত থাকবে। আচ্ছা, সো এই বেসিক কনসেপ্ট গুলাই হচ্ছে মেইনলি এখানে আমাদের জানা দরকার, এর বেশি কিছু আমাদের জানা দরকার নেই। যেমন ধরো এখানেই তোমার সামনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, খুবই সিম্পল একটা সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে দেখো। এই কোশ্চেনটা শুধু যদি তোমার ঢাবিতে আসছে এমন না, ঢাবিতে 19-20 সালের আগে 17-18 সালেও আসছিল, 12-13 সালে আবার ঢাবি প্রযুক্তি ইউনিট জাহাঙ্গীরনগরেও আসছিল। কে জানে এটা কৃষিতেও দিয়ে দিতে পারে বা গুচ্ছতে দিয়ে দিতে পারে, কারণ গুচ্ছের কোশ্চেন আজকাল অত কঠিন হয় না। কোশ্চেনে কি বলছে দেখো, স্থির অবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে V1 এবং V2 বেগে বিপরীত দিকে চলমান। তোমার কাছে আমার জানতে চাওয়া হলো V1 এবং V2 এর অনুপাত কত হবে। একটু সুন্দর মতো নোটিস করো যে এই বস্তুটা যখন স্থির অবস্থায় ছিল, আমরা জানি একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে স্বাভাবিকভাবেই তার কি হবে, বেগের মান কি হবে, শূন্য হবে। তাহলে বস্তুটা যখন স্থির অবস্থায় ছিল তখন তার আদি বেগের মান শূন্য ছিল, যেরকম একইভাবে তার আদি ভরবেগের মানও কি ছিল, শূন্য ছিল। এই বিষয়টা কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তাহলে বস্তুটা প্রথমে মনে করি যে বস্তুটা ছিল এম ভরের একটা বস্তু, আর বস্তুটা ভেঙে হয়ে গেছে কি M1 এবং M2 ভরের দুইটা বস্তু। তো বস্তুর আদি ভর যখন এম ছিল তখন তার গতি ছিল কত, শূন্য। এটা হচ্ছে তোমার কি আদি ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম। আর ডান দিকে লিখতেছি হচ্ছে আমার ফাইনাল মোমেন্টাম বা সর্বশেষ ভরবেগ, যেটা হচ্ছে যথাক্রমে কি M1 V1, ঠিক আছে, মাইনাস M2 V2। আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে আমি এখানে মাইনাস কেন লিখলাম। আসলে একটা বস্তু যদি V1 বেগে এদিকে গতিশীল হয়, আর একটা বস্তু যদি V2 বেগে এদিকে গতিশীল হয়, তোমার যে কোনো একদিককে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। আমি আমার ইচ্ছা মতো V1 কে ধরে নিলাম প্লাস এবং V2 কে ধরে নিলাম মাইনাস। সেই অনুযায়ী আমার সমীকরণটা দেখা যাচ্ছে কি M ইন্টু জিরো ইকুয়াল টু কি M1 V1 মাইনাস M2 V2। তাহলে সিম্পলি আমরা এখান থেকে কি লিখতে পারতেছি বলতো, M1 V1 ইকুয়াল টু হলো M2 V2। খুবই সহজ। তারপরে আমরা কি করবো বলতো, এই যে দেখো, আমরা জাস্ট কোশ্চেনের দিকে একটু তাকাবো যে কোশ্চেন থেকে আমার কিসের অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, কোশ্চেন থেকে আমার কিসের অনুপাত বের করতে বলছে, ওইটা আমি একটু দাগটা মুছে নিই। তো কোশ্চেন থেকে আমার যার অনুপাত বের করতে বলছে জাস্ট আমরা সেটাই বের করবো, V1 ডিভাইডেড বাই V2। V2 কে তুমি যদি বাঁ দিকে নিচে নিয়ে আসো, M1 কে কোথায় নিতে হবে, ডান দিকে নিচে, তাহলে তোমার কি আসতেছে M2 ডিভাইডেড বাই M1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা, বি নাম্বার হলো সঠিক উত্তর। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা দেখো কি বলছে আর কি জানতে চাইছে। 5 কেজি ভরের একটি রাইফেল, রাইফেলের ভর, বড় ভর যেটা, এটা 5 কেজি। বুলেটের ভর ছোট হাতের এম, 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। রাইফেলের পশ্চাৎ বেগ কত। সচরাচর বুলেটের বেগটা হয় বড় এবং পশ্চাৎ বেগটা হয় ছোট। দ্যাট মিনস আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো তোমার কি ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমাদের সূত্রটা দেখতে কিরকম হবে, বড় রাইফেল ছোট বেগ সমান সমান কি বুলেট
বড় বেগ বের করছে, রাইফেলের পশ্চাৎ বেগ, দ্যাট মিন্স ছোট হাতের ভি বের করতে বলছে। তার মধ্যে সূত্রটা কি দাঁড়াচ্ছে? ভি সমান সমান এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। অবশ্যই মনে রাখবা এখানে যে তুমি ছোট হাতের ভি দেখতে পাচ্ছ এর দিক হচ্ছে তোমার কি বিপরীত দিকে, এখানে পশ্চাৎ শব্দ বলার কারণে আমি মাইনাস লিখিনি, কিন্তু সচরাচর সূত্রটা হচ্ছে তোমার এরকম হয়, এম ভি প্লাস এম ভি ইকুয়াল টু জিরো, কারণ স্থির অবস্থায় ছিল রাইফেল এর আগে, গুলি করার আগে, সেই ক্ষেত্রে তোমার সূত্রটার আগে একটা মাইনাস আসে, এখানে আমি লিখিনি। আচ্ছা এবার দেখো রাইফেলের ভর কত দেওয়া আছে? 20 গ্রাম, 20 গ্রামকে আমি কিলোগ্রামে নিয়ে গেলাম, সোজা 10⁻³ দিয়ে গুণ, বেগ কত ছিল? 1000। তারপরে রাইফেলের ভর কত ছিল? 5 কেজি, ঠিক আছে? রাইফেলের ভর কত ছিল দেখো তো? 5 কেজি। এই গ্রাফিক থেকে সমস্যা হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি বলতো? রাইফেলের ভর যদি তোমাদের 5 কেজি হয়, এই যে দেখো 10⁻³ এবং 10 মানে 1000 এই দুইটা কাটা যাবে কেন? 10⁻³ মানে 1/1000, আর 1000 তো 1000, তাহলে 1000 আর 1000 যদি কাটা যায় তোমার বাকি থাকতেছে কি 20 আর 5। তাহলে সেক্ষেত্রে আমি যদি কাটা দিই কত আসতেছে? 4×5 = 20, অর্থাৎ তোমার বেগ কত আসতেছে? 4 মিটার/সেকেন্ড। অর্থাৎ সঠিক উত্তর হলো আমাদের কোনটা? এ নাম্বার। খুবই সহজ না? এভাবে একটু প্র্যাকটিস করবে, তাহলে হচ্ছে তোমার কনফিডেন্স গুলো বাড়বে। আহ, তারপরে দেখো বন্দুকের পশ্চাৎবেগ, এগুলা সেম টাইপেরই ম্যাথ, এগুলা সহজ, পারবা। আমরা চলো একটু ঘর্ষণের ম্যাথ দেখি। ঘর্ষণ জিনিসটা হচ্ছে সবসময় বাধাদানকারী বল হিসেবে তোমরা চিন্তা করবে, অর্থাৎ তোমার গতির বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে কি আলটিমেটলি কি বলতো? একটা ঘর্ষণ বল। দ্যাট মিনস তুমি যদি বেগ বৃদ্ধি করো 3 মিটার/সেকেন্ড বা সামথিং কিছু একটা, তুমি অ্যাকচুয়ালি কিন্তু 3 মিটার বেগ বৃদ্ধির বল প্রয়োগ করো না, তুমি কিন্তু আরো বেশি পরিমাণ বল প্রয়োগ করছো। কিন্তু এই যে বেশি পরিমাণ বল প্রয়োগ করার পরও তোমার কিছু একটা বল হচ্ছে তোমার অলরেডি কি হয়ে গেছে, বিপরীত দিকে বল প্রয়োগ করার কারণে খরচ হয়ে গেছে। এই যে যে তোমার বল, প্রযুক্ত বল, বিপরীত দিকে বল, এই বলটাকেই আমরা বলে থাকি কি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের জন্য সিম্পল সূত্র হলো কি স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ, এই দুইটা কনসেপ্ট মনে রাখো। স্থিতি ঘর্ষণ মানে হলো স্থির অবস্থায়, স্ট্যাটিক ফ্রিকশন, স্থির অবস্থায় তোমার প্রযুক্ত বল আর অবিলম্ব বলের যে অনুপাত, যেটাকে হচ্ছে অনেক সময় আমরা কি বলি ট্যান থিটা, মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা বস্তুকে রেখে দিলে সে কিন্তু পড়ে যায় না, সে ওই জায়গায় কিন্তু স্থির অবস্থায় থাকে, এই টাইপের কাহিনী। একইভাবে গতি অবস্থায় তোমার কি কাইনেটিক ফোর্স, এফ এস এর পরিবর্তে আমরা তখন এফ কে বসাবো, এগুলোই। আর এই কনসেপ্টটাই সার্বজনীন কনসেপ্টটা মনে রাখবা যে লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল সমান সমান মানে হলো প্রযুক্ত বল মাইনাস হলো বাধাদানকারী ঘর্ষণ বল, যেটাকে হচ্ছে অনেক সময় ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করে, কখনো কখনো এফ এস, কখনো কখনো এফ কে দিয়ে প্রকাশ করে। এই হচ্ছে আমাদের সূত্র, বুঝাতে পারছি কি বললাম? যে কোনো বস্তুর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে লব্ধি বল হলো কি প্রযুক্ত বল মাইনাস হচ্ছে কি বাধাদানকারী বল, এই দুটোর বিয়োগফল। তো চলো আমরা একটু কোশ্চেনটা সলভ করে ফেলি। কোশ্চেনটা তোমাদের কি বলছে একটু নোটিস করো, যে 5 নিউটন, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি 5 নিউটন হবে না, এটা হবে তোমার হলো ধরো কত 50 নিউটনের মতো হওয়ার কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো 50 নিউটন। 50 নিউটনের একটি আনুভূমিক বল 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির অবস্থায় ছিল, যদি স্থিতিক এবং গতির ঘর্ষণ গুণাঙ্ক যখন এত হয়, তাহলে মিটার/সেকেন্ড স্কয়ার এককে বস্তুটি ত্বরণ করতে। খুবই সিম্পল একটা কোশ্চেন। এ দেখো আমরা কিভাবে বের করি, আমাদের এখানে বের করতে বলছি কি ত্বরণ, তাহলে আমরা শুরুই করবো কি এফ ইকুয়াল টু এম এর সূত্র দিয়ে। দ্যাট মিনস এ সমান সমান তখন তোমার কি চলে আসবে এফ বাই এম। এখন একটু আগে তোমাদের বলছিলাম যে প্রযুক্ত বল মানে কি, প্রযুক্ত বল মানে লব্ধি বল মানে কি, এখানে তুমি যে এফটা দেখতে পাইছো এই লব্ধি বলের কারণে তোমার অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে, ত্বরণ তৈরি হচ্ছে। তাহলে কি মনে রাখতে হবে বলতো? লব্ধি বল মানে কি প্রযুক্ত বল, এখানে প্রযুক্ত বল হচ্ছে কি বস্তুর ওজন। কেন বস্তুর ওজন বললাম? এই যে এখানে একটা দেওয়াল দাঁড় করে রাখছে, দেয়ালে তুমি ধাক্কা দিয়ে রাখছো বস্তুটা, দেয়াল বরাবর তো তার আর কাহিনী নাই, তুমি যদি হঠাৎ করে ছেড়ে দাও সে কিন্তু নিচের দিকেই করবে, সামনের দিকে যাবে না। কাহিনী বুঝাইতে পারছি? দ্যাট মিনস তোমার প্রযুক্ত বল হলো বস্তুর ওজন, একে ধরা বাঁধা করার জন্য এই দেওয়াল বরাবর তুমি এদিকে ঘর্ষণ বল প্রয়োগ করতেছো। আনুভূমিক বরাবর কোনো ঘর্ষণ বল নাই ভাইয়া, এখানে তোমার উল্লম্ব বরাবর ঘর্ষণ বল। তাহলে ডব্লিউ মাইনাস হলো আমাদের ঘর্ষণ বল হলো
এফ কে, কারণ গতিশীল অবস্থায় ঘর্ষণ বলটা ক্রিয়া করবে, দ্যাট মিনস কাইনেটিক ফ্রিকশন। আর ভর হচ্ছে যথারীতি এম। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো তো, এম জি মাইনাস, এখানে তোমার গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে সূত্র হলো কি, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অবিলম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে, অবিলম্ব প্রতিক্রিয়া বল যদি আমরা বলতেছি, এখানে তোমার একটি 50 নিউটনের বল আছে, ওইটা কি হচ্ছে আমরা অবিলম্ব বরাবর, এই যে এই তলের অবিলম্ব, এই যে এই তলের অবিলম্ব, এইটা হচ্ছে 50 নিউটন। জাস্ট আর কি এক্স অক্ষ হয়ে গেছে ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষ হয়ে গেছে এক্স অক্ষ। এটা যদিও সহজ অঙ্ক, একটু একটু ঘুরানো, মানে তোমার তল ঘুরাই দিছে, এই জন্য একটু দেখাচ্ছি যাতে তোমার প্র্যাকটিস করে যেতে পারো, প্রস্তুতি নিয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের ভর কত দেখো তো, 0.5 কেজি। এবার হচ্ছে আমরা ডাটা গুলা বসাই, ভর 0.5 কেজি, 9.8 মাইনাস হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.8, আর বল হলো আমাদের এখানে কত 50 নিউটন, ডিভাইডেড বাই 0.5। তাহলে তোমার কত আসতেছে দেখো তো, 0.5 দিয়ে 9.8 কে গুণ করলে 4.9, আর কত 0.8 ইন্টু 50, 0.8 ইন্টু 50 করলে কত আসতেছে, 0.8 ইন্টু 50, 0.8 ইন্টু 50, ও সরি সরি, 50 না, এটাই 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 ঠিকই আছে, 5.5 0.50 না, 5 ইন্টু 5 ইন্টু 0.8, তাহলে তোমার কত আসতেছে, 0.8 মানে কি, 0.8 মানে হলো 8/10, আর 5 পয়েন্ট মানে হলো তো 5, তাহলে 5 যেখানে 10, কত আসতেছে 4, নিচে আসতেছে 0.5, তাহলে তোমার উপরে থাকতেছে 0.9, নিচে থাকতেছে 0.5, দশমিক দশমিক কাটা দিলে কত আসতেছে 9/5, দ্যাট মিনস 5×8=90, দ্যাট মিনস 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এই ডায়াগ্রামটা তোমাকে আরেকবার বুঝাই, তুমি হচ্ছে বল প্রয়োগ করছো কিভাবে, এই যে আনুভূমিক বল, এই আনুভূমিক বরাবর বলটাই হচ্ছে তোমার কি আর, যার মান হলো কি 5 নিউটন, আর উলম্ব বরাবর নিচের দিকে কাজ করতেছে কি বস্তুর ওজন, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে তোমার ঘর্ষণ বল। আমরা জানি গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, গতি কাজ করতেছে কোন দিকে দেখো তো, নিচের দিকে, আর ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। তো এই কনসেপ্ট অনুযায়ী আমরা গতি বলের সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, আমাদের কোশ্চেন কি বলছে দেখো, যে ঘর্ষণ বল 5 নিউটন হলে 5 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে করতে হলে, ত্বরণ প্রয়োগ করতে হলে বলের মান কত হবে। কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে হচ্ছে তোমার ঘর্ষণ বল হলো কত নিউটন, 5 নিউটন, রাইট। 5 নিউটন যেহেতু তোমার ঘর্ষণ বল, মানে সূত্রটা যদি আমি তোমাকে একটু গুছায় দেই, দেখো তোমার এফ এর মান, মানে ঘর্ষণ বল হলো 5 নিউটন, বস্তুর ভর হলো 5 কেজি, বস্তুর ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ত্বরণ প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আমাদের একটা সিম্পল সূত্র বলছিলাম যে লব্ধি বল মানে হলো প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এটা ছিল আমাদের বেসিক সূত্র। তো লব্ধি বলের উপরেই মেইনলি নির্ভর করে কি বস্তুর ত্বরণ। লব্ধি বলের পরিবর্তে লিখবে এম এ, প্রযুক্ত বল হলো এফ, এবং ঘর্ষণ বল হলো 5 নিউটন। খুবই সহজ কোশ্চেন। তাহলে আমরা প্রযুক্ত বল এফ সমান সমান কি পেয়ে যাচ্ছি বলতো, এম এ প্লাস হলো 5, তাহলে এম এর পরিবর্তে বসাবো কত 5, ত্বরণের পরিবর্তে বসাবো কত 5 প্লাস 5, তাহলে 5×5 = 25, যোগ হলো 5 সমান সমান কত 30 নিউটন। এই যে দেখো খুবই সহজ কোশ্চেন, পারা যাবে না, কনফিডেন্স নিয়ে রাখো এই ক্লাসগুলো দেখে। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, এগুলো তোমরা পারবা। আমরা চলে আসি লিফটের ম্যাথে। লিফটের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, লিফটের ম্যাথ গুলো কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু খুবই সহজ একটি ম্যাথ। তোমাদেরকে জাস্ট আমি একটু ব্যাখ্যা করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে কাহিনীটা আসলে কি করতেছে। লিফটের ক্ষেত্রে আমি যে ব্যাখ্যাটা দিয়ে শুরু করি সচরাচর, সেটা হলো তোমার, যে তুমি যেদিকে যাচ্ছ ওইদিকে যদি বড় ত্বরণটা থাকে,
তাহলে লব্ধি ত্বরণটা ওই দিকেই কাজ করবে। বুঝো নাই? বুঝাই দিই। মনে করো তুমি উপরের দিকে যাচ্ছ, ঠিক আছে? মনে করো তুমি উপরের দিকে যাচ্ছ আর তোমার নিচের দিকে কাজ করতেছে জি, ঠিক আছে? তো উপরের দিকে যাইতেছে ভালো কথা, উপরের দিকে যদি আমি এ ত্বরণে যাই সেক্ষেত্রে লব্ধি ত্বরণ হবে অবশ্যই জি অপেক্ষা বড়, ঠিক আছে? আর যদি তুমি এ ত্বরণে নিচের দিকে যাও লব্ধি ত্বরণ অবশ্যই তোমার কি হবে, জি অপেক্ষা ছোট। এইখানে যে জিনিসটা মেইনলি খেয়াল করার মতো যে তুমি এ ত্বরণে তুমি যদি উপরে উঠো সেই ক্ষেত্রে লব্ধি ত্বরণ হবে এ প্লাস জি, কিন্তু মানে এ ত্বরণে যদি তুমি উপরে উঠো সেই ক্ষেত্রে তোমার লব্ধি ত্বরণ হবে কত, এ প্লাস জি। অথবা এ মন্দনে তুমি যদি নিচে নামো তাহলেও লব্ধি ত্বরণ হবে কত, এ প্লাস জি। কারণ মন্দন মানে কি নিচের দিকে, আর মন্দন মানে তোমার হ্রাস করার প্রবণতা, আবার নিচের দিকে যেহেতু যাচ্ছ আলটিমেটলি তোমার ত্বরণের দিক কিন্তু উপরের দিকে ক্রিয়া করতেছে, এই জন্য প্লাস। এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হলো তুমি যদি এ ত্বরণে নিচের দিকে আসো তাহলে তোমার লব্ধি ত্বরণ কি হবে, জি মাইনাসে, ঠিক আছে? তুমি যদি এ ত্বরণে নিচের দিকে আসো তাহলে তোমার লব্ধি ত্বরণ হবে কত, জি মাইনাসে। আর যদি তুমি এ মন্দনে উপরের দিকে উঠো অনলাইন, যার যদি তুমি এ মন্দনে উপরের দিকে উঠো তাহলেও তোমার লব্ধি ত্বরণ হবে কত, জি মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে সেই সূত্রটার জন্য মেইনলি তোমার খেয়াল করতে হবে যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে, এতটুকু খেয়াল করলে হয়ে যাবে আশা করি। আচ্ছা এবার একটু নোটিস করো, একটা লিফট 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে, ত্বরণে নিচে নামতেছে। লিফটের মেঝের 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো। জি ইকুয়াল টু এত মিটার/সেকেন্ড হলে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে। প্রথমে আগে আমার বের করতে হবে ত্বরণের কাহিনী কত, তারপরে হচ্ছে আমরা গতিবিদ্যা মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু সূত্র অ্যাপ্লাই করে দিব। খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে? কঠিন কিচ্ছু নাই, কিচ্ছু কঠিন না, জাস্ট আমার সাথে একটু বুঝে যাবা, কাহিনী শেষ। দেখো আমি তোমাদের কিভাবে বলি জিনিসটা একটু বুঝো, যে লিফট হচ্ছে যেহেতু তোমার 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি ত্বরণটা কি হবে, আহ তোমার লব্ধি ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ারই, যেটা তুমি দেখতে পাইতেছো। প্রযুক্ত ত্বরণ আর তোমার হচ্ছে কত, লিফটের উপর প্রযুক্ত বল বা লিফটের বাধাদানকারী বল। তাহলে এফ সমান সমান চলে আসতেছে এম জি মাইনাস এম এ, এম জি মাইনাস এম এ। আচ্ছা দ্যাট মিনস আমার এখানে প্রযুক্ত ত্বরণ আসতেছে জি মাইনাসে, যেটাকে আমি লিখতে পারবো কত, 9 না, এখানে লিখবো 10, 10 মাইনাস হলো 2, দ্যাট মিনস কত আসতেছে, 8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আপাতত আমার কি, মানে আপাতত ত্বরণ। এই আপাতত ত্বরণকে আমি এখন কাউন্ট করে কি করব, লিফটের মেঝে থেকে 1 মিটার উপর থেকে, দ্যাট মিনস এইচ হচ্ছে 1 মিটার, বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, ইউ হচ্ছে 0, লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে, তাই ক্ষেত্রে আমরা গতিবিদ্যার সূত্র অ্যাপ্লাই করব, এ এইচ ইউ টি। এই ক্ষেত্রে আমাদের একদম সংক্ষিপ্ত যে সূত্রটা আছে সেটা হলো তোমার কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, কিন্তু এখানে তো আমার ভি নাই, এখানে আমার আছে এইচ ইউ টি এ। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, এইচ ইকুয়াল টু মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যে সূত্রটা অনলি সেই সূত্রটা খাটবে, হাফ এ টি স্কয়ার। যেহেতু ইউ এর মান 0 ইউটি 0, বাকি থাকতেছে কি টি, তাহলে আমার তোমার টি কত আসতেছে, টি সমান সমান 2h/a প্রাইম √ওভার। তাহলে 2 ইন্টু উচ্চতা হচ্ছে 1 মিটার, উচ্চতা হচ্ছে 1 মিটার, তোমার ত্বরণ হচ্ছে 8,
উচ্চতা 1 মিটার, ত্বরণ 4, 4 দ্বিগুণে 8, √1/4, √1/2 ইকুয়াল টু হলো 0.5 সেকেন্ড। অর্থাৎ সঠিক উত্তর হলো কোনটা? এই নাম্বার। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা বুঝলাম কি কয়টা স্টেপ থাকতে পারে? দুইটা, খুবই ছোট ছোট স্টেপ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ম্যাথের উদাহরণ, লিফটের উদাহরণ। আশা করি সবাই বুঝতে পারছো। দেন চলে আসে আমাদের মহাকাশ সম্পর্কিত একটা ম্যাথ। তো মহাকাশে হচ্ছে তোমার শাটল নিয়ে যে ম্যাথ গুলো আসে, ঠিক আছে, যে মহাকাশে হচ্ছে একটা শাটল হচ্ছে এত মিটার পার সেকেন্ডে তুমি নিক্ষেপ করছো, এইগুলো এগুলো কত নিউটন বল প্রয়োগ করছে, এগুলো বের করতে বলছে সহজ। তো এইটা তোমার ধরো যে খুলনা ভার্সিটিতে কোনো এককালে আসা কোশ্চেন, আগে তুমি দেখবা তোমার কোশ্চেনের মধ্যে কি কি ডাটা আছে। মহাকাশে যেহেতু একটা শাটল মহাকাশ যান আছে, তো মহাকাশ যানে ভর দেওয়া আছে কত? 3 × 10⁻³ কিলোগ্রাম। এটা হচ্ছে বড় হাতের, এটা ফিক্স। জ্বালানির ভর 50 কেজি। ঠিক আছে, জ্বালানির ভর কত কেজি দেওয়া আছে? 50 কেজি দেওয়া আছে। আর জ্বালানি বের হচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 5 কেজি পার সেকেন্ড বেগে। আমরা একটা জিনিস মনে রাখবো, রকেটের ক্ষেত্রে তোমার জ্বালানি বা তোমার কি বলে মানে পোড়ার মতো জিনিস, এখানে তো তোমার জ্বালানির পরিবর্তে অনেক কিছু দেওয়া থাকে, ডিজেল, পেট্রোল, অনেক কিছু দেওয়া থাকতে পারে, কিন্তু সবগুলাই কি তোমার কি হয়? পোড়ার মাধ্যমেই মেনলি রকেটটা কি হয়? দ্রুত বেগে উপরের দিকে উঠে। এদে কত হারে তোমার হচ্ছে পুড়তেছে, পুড়ে নির্গত হচ্ছে, এইটার উপর মেনলি রকেটের বেগটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে আমার এখানে কি প্রধান বেগ। ঠিক আছে, প্রিন্সিপাল ভেলোসিটি বা থ্রাস্ট ভেলোসিটি। তো জ্বালানি হচ্ছে কত কেজি পার সেকেন্ড বেগে বের হচ্ছে? 5 কেজি পার সেকেন্ড। এবং জ্বালানি কত সেকেন্ড হারে নির্গত হচ্ছে, মানে কত কেজি হারে নির্গত হচ্ছে, কত সেকেন্ডে নির্গত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে তোমার এখানে নোটিস করতে হবে, 150 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের প্রধান ভি, আর এইটা হচ্ছে আমাদের ভর বের হওয়ার বেগ। একক দীক্ষা বুঝতে পারতেছে কিনা? কিলোগ্রাম পার সেকেন্ড। এই যে এম হচ্ছে কিলোগ্রাম, টি হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের ধাক্কা বা থ্রাস্ট ফোর্সের জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো ভি ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা, এই সূত্রটার একটু ব্যাকগ্রাউন্ড ছোট্ট করে আমি একটু বলে দিই। আমরা জানি যে তোমার ভর সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি? বল বলে থাকি। সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে থাকি। তো সেই হিসেবে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? ডিডিটি অফ এম ভি। এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের সূত্র অনুযায়ী লিখি, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এখন এইখানে খেয়াল করে দেখো, এখানে যদি তোমার ভর ফিক্স, তুমি কখনোই এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, এই অংশে অ্যাপ্লাই করতে পারবে না। সচরাচর আমরা এইটা অ্যাপ্লাই করি নিউটনীয় কাঠামো। এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সূত্র, এই সূত্র অনুযায়ী আমার সূত্রটা দেখো হুবহু মিলে গেছে। তাহলে আমাদের বেগের পরিবর্তে আমরা এখানে কাকে বসাবো? 150। ডিএম বাই ডিটি এর পরিবর্তে কাকে বসাবো? 5। 4 5 15 60, 4 15 60, 5 15 75। গুণ অনুযায়ী উত্তর আসতেছে কত? 750 নিউটন। শেষ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি ম্যাথটা? কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ঠিক আছে, আমি একটু দেখি আর কি কি প্রবলেম আছে। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি রকেট ঊর্ধ্বমুখী বলের প্রথম 2 সেকেন্ড হচ্ছে ভরের 60 ভাগের 1 অংশ হারায় ফেলে। তোমাদেরকে আবারও আমি বারবার সাজেশন দিয়ে মনে করার দেওয়ার চেষ্টা করতেছি যে অনুপাত সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে এগুলো অবশ্যই বাসায় একটু ভালো মতো দেখে যাবে, কারণ অনুপাত সম্পর্কিত ম্যাথ প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষকের কাছে পছন্দনীয় জিনিস। অনুপাতের ম্যাথ গুলা অবশ্যই অবশ্যই অনুশীলন করে যাবে, যে এটা কত ভরের কত অংশ, এটা কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে। হ্যাঁ, তো চলো আমরা এটা একটু দেখি। কোশ্চেনে কি কি দেওয়া আছে, যে একটা রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডেই কি করে এর মোট ভরের 60 ভাগের 1 অংশ হারায়। রকেট হতে নিষ্কান্ত গ্যাসের গতিবেগ এত মিটার পার সেকেন্ড হলে এই যে গ্যাসের গতিবেগটাই হচ্ছে ভি, রকেটের ত্বরণ কত? আচ্ছা, তো এইটার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব তার আগে আমি তোমাকে একটু আহ, এর আগের ম্যাথেই যে সূত্রটা অ্যাপ্লাই করছে সেটা একটু বুঝে আসি। ভি ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস হলো এমজি, কারণ ওজনকে তো অতিক্রম করতে হবে। তুমি এখন ঊর্ধ্বমুখী যাত্রার মানে কি বলে ওজন সহ আমরা এখানে কনসিডার করব আর কি। ঠিক আছে, ওজনটা সহ আমরা এখানে কি করব? কনসিডার করব। আচ্ছা,
তাহলে আমাদের সূত্রটা আসলে দেখতে কিরকম হয় সেটা একটু আমি একটু বলি যে এফ ইকুয়াল টু আমরা জানি তো এম এ, তাহলে উভয় পক্ষকে আমি যদি এম দিয়ে ভাগ করি সূত্রটা কি আসতেছে, ভি বাই এম ডিএম বাই ডিটি মাইনাস এম তো বাদ মাইনাস জি থাকবে শুধু। তো ভি এর মান হচ্ছে তোমাদের এখানে কত দেওয়া আছে 3600, আর এম এর মান হচ্ছে আমাদের এখানে কত 60 ভাগের এক অংশ বলা হয়েছে। কার 60 ভাগের এক অংশ? তোমার এই যে এখানে দেখো যে এইটা যদি আমাদের এম হয়, এটা যদি আমাদের এখানে এম হয়, ডিএম মানে পরিবর্তন হবে কত এম বাই 60, এইটাই হচ্ছে আমাদের পরিবর্তন। তারপর হচ্ছে তোমার কত দেওয়া আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড প্রথম 2 সেকেন্ড মানে কত সময়ের পরিবর্তন 2 সেকেন্ড মাইনাস হলো 9.8। তাহলে এই যে দেখো এখানে এম আর এম কাটা, এখানে মানে 2 দিয়ে কাটবো কাকে, 2 দিয়ে কাটার আগে আগে একটু দেখি দাঁড়াও, এখানে হচ্ছে 18 দিয়ে এখানে 36, 1800, এই 60 দিয়ে 1800 কে কাটো, শূন্য শূন্য কাটা 30, কত আসতেছে 30 মাইনাস হচ্ছে 9.8, তাহলে তোমার কত আসার কথা 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা সঠিক উত্তর হলো কত আমাদের এখানে বি নাম্বার, ঠিক আছে। তো এই জাস্ট তোমার নর্মাল গুণ বিয়োগ গুলো করে দিলেই হয়ে যাবে, না তেমন কোনো প্রবলেম নাই আশা করি। আচ্ছা চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। রৈখিক বেগ বনাম কৌণিক বেগের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি চলো। একটা বস্তু যে তোমার 12 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে চলমান আছে, খুবই ভালো। একটা মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে বস্তুটি ত্বরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ কৌণিক বেগের ক্ষেত্রে আমরা এখন ত্বরণ নির্ণয় করা ভালো মতো ক্লিয়ার করে ফেলবো এই একটা ম্যাথের মাধ্যমে, ঠিক আছে। খুবই সহজ ম্যাথ, কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ আশা করি। তো যেটা বলতেছিলাম 12 মিটার ব্যাসার্ধের বিকার পথে তুমি যেটা আসো, এই আরে মার্ক কই, হ্যাঁ এবার ঠিক আছে 12 মিটার ব্যাসার্ধ, তাহলে তোমার আর দেওয়া আছে কোশ্চেনের মধ্যে আলটিমেটলি, তাই না? আর দেওয়া আছে। আমি যদি একটা ড্রয়িং নেই এখান থেকে, ধরো একটা সার্কুলার ড্রয়িং নিলাম, কালারটা একটু চেঞ্জ করি। মনে করো আমি একটা সার্কুলার ড্রয়িং নিলাম, এখানে হচ্ছে আমরা যেটা দেখানোর চেষ্টা করবো সেটা একটু ভালো মতো নোটিস করো। তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে যে বৃত্তাকার পথে দ্রুতি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বৃদ্ধি পাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি তার ট্যানজেনশিয়াল এক্সিলারেশন বা স্পর্শক বরাবর ত্বরণ, যেটাকে আমরা লিখতে পারি কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই ভালো। বৃত্তাকার পথে দ্রুতি দেওয়া আছে কত 6 মিটার পার সেকেন্ড, আমরা জানি দ্রুতির উপর নির্ভর করে কি তোমার বলতো, কি নির্ভর করে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। দ্যাট মিনস সেন্ট্রিফিউগাল ফোর্সের মান তোমার এখানে কি আসবে ভি স্কয়ার বাই আর, অর্থাৎ এই যে তোমার ভি দেওয়া আছে এবং আর দেওয়া আছে, এটাকে ব্যবহার করে আমরা কি ব্যবহার করব বের করব কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে তোমার কত আসতেছে 6 স্কয়ার আর আর এর মান হচ্ছে 12, তাহলে 6 6 36 ডিভাইডেড বাই 12, 3 12 36, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমার হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। এখন আমরা জানি যে দুইটা বস্তু, দুইটা ভেক্টর যদি পরস্পর একই বিন্দু থেকে উৎপন্ন হয়ে পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধি কি হয়, এদের বর্গের সমষ্টি সমান, অর্থাৎ বস্তুটির আসল ত্বরণ তোমার কি হবে স্পর্শকীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণের বর্গের সমষ্টির বর্গমূলের, দ্যাট মিনস তোমার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এদের সমষ্টিকে আমি যদি রুট করি 4 4 16 প্লাস হচ্ছে 9, তোমার কত আসতেছে √25, দ্যাট মিনস কত 5। সঠিক উত্তর হলো কত আসে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসে।
অর্থাৎ খুবই সহজ একটা ম্যাথ, যেখানে হচ্ছে তুমি ভালো মতো খেয়াল করবে বৃত্তাকার পথে দ্রুতি কত হারে বৃদ্ধি পায়। আর দ্রুতিতে সরল রেখা পথেই বৃদ্ধি পায় সচরাচর, ঠিক আছে। আর হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ কত হয়, এগুলো একটু ভালো মতো বেস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার এটা একটু নোটিস করে, এই দেখো কি বলছে, যে একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার/সেকেন্ড স্কয়ার 4 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলমান। দ্যাট মিনস এখানেও বরাবরের মতো আর দেওয়া আছে, ভি দেওয়া আছে। একবার ঘুরে আসতে বস্তুটার কত সময় লাগবে? তো এখানে আমি আগের মতো কি করবো, একটা ড্রয়িং নিব, কালার ফিক্স করে নিই, ডান। তো পাই মিটার ব্যাসার্ধ, যেহেতু তোমার এখানে ব্যাসার্ধই হলো কত, পাই, ব্যাসার্ধ কত, পাই। আর বেগ হচ্ছে আমাদের এখানে কত দেখতে পাইতেছি, 4 মিটার/সেকেন্ড। তো একবার যেহেতু সম্পূর্ণ ঘুরে আসার কথা বলা হয়েছে, তাহলে সম্পূর্ণ যে পরিধিটা আছে, পরিধির মানটাকে আমরা চিন্তা করবো। পরিধির মান হলো কত, 2πr। এখন এই পরিধিটাকে কত মিটার/সেকেন্ড দ্রুতিতে ঘুরতেছে, 4 মিটার/সেকেন্ড, যেহেতু দ্রুতি, তাহলে আমরা সমদ্রুতিতে কোনো বস্তু যদি চলমান থাকে তার সূত্র হলো কি, ভিটি, এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস তাহলে তোমার কত আসছে, 2πr। অনেকে আবার মনে করতে পারে যে এস ইকুয়াল টু আর থিটা পড়ছিলাম কোন এককালে, আসলে আর থিটাই হলো 2πr। কি হয়, এই আর তো আর, আর থিটা মানে 2π, কারণ তুমি একবার 360 ডিগ্রি ঘুরে আসছো, বা 2π কোণ ঘুরে আসছো মানেই হলো একবার ঘুরে আসছো। তাহলে আমাদের কত আসতেছে, 2πr ইকুয়াল টু ভিটা, ভিটি। তাহলে এখান থেকে আমার বের করতে হবে টি এর মান অজানা, তাহলে 2πr ডিভাইডেড বাই ভি। চলো ডাটা বসাই। ব্যাসার্ধ কত, পাই, তাহলে আর এর পরিবর্তে আরেকটা পাই, বেগের মান কত, 4। তাহলে কত আসতেছে, 2π² ডিভাইডেড বাই 4। 2 আর 4 কাটা গেলে কত থাকে, 2। তাহলে কত আসতেছে, π² ডিভাইডেড বাই 2 সেকেন্ড। অর্থাৎ সঠিক উত্তর হলো কোনটা, বি নাম্বার। খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এগুলো। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আমরা তাহলে আমাদের নানা কোশ্চেনে চলে যাই। জড়তার ভ্রামক একটু দেখে নাও, যে জড়তার ভ্রামক বা দৃঢ় বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক মূলত কার কার উপর নির্ভর করে। সচরাচর এই টাইপের কোশ্চেন গুলো ভূত কোশ্চেনে আসে, কিন্তু তারপরেও ভার্সিটিতে দিয়ে দেয় মাঝে মাঝে। তো জড়তার ভ্রামক বিশেষ করে দৃঢ় বস্তু যদি তুমি চিন্তা করো, সেক্ষেত্রে বস্তুর ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর জড়তার ভ্রামক নির্ভর করে ফর শিওর। বস্তুর আকৃতির উপর নির্ভর করে, বস্তুর ঘূর্ণন বেগের উপর নির্ভর করে। জড়তার ভ্রামকের সাথে বস্তুর ঘূর্ণন বেগের তেমন একটা সম্পর্ক নাই। মেইনলি তোমার কার কার সম্পর্ক আছে, ঘূর্ণন অক্ষ আর বস্তুর আকৃতির উপর। যেমন ধরো সিলিন্ডারের একরকম জড়তার ভ্রামক হবে, হ্যাঁ, বা অন্যান্য আরো যেসব বস্তু আছে, এদের এক একজনের ক্ষেত্রে এক এক রকম জড়তার ভ্রামক দেখা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের, মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে থিওরিটিক্যাল কোশ্চেন যখন আনসার করতে যাবা, তাকে তুমি নোটিস করবা কোশ্চেনে তোমার কি জানতে চাইছে আর তুমি কি উত্তর করতেছো, ঠিক আছে। তো সেই হিসেবে আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা, 1 এবং 2 নাম্বার। কারণ ঘূর্ণন বেগের উপর কখনোই তোমার কি নির্ভর করে না, জড়তার ভ্রামক নির্ভর করে না। ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে যাই। বারবার একটু যান্ত্রিক ত্রুটি। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, দেখো 1 এবং 2 নম্বর। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, এম ভর এবং এ প্রান্ত বিশিষ্ট একটা সুষম বর্গাকৃতির চাকতির একটি কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। চলো আমরা একটা বর্গ নিই, এঁকে ফেললাম বর্গ। তো বর্গটাকে আমরা হচ্ছে এই অক্ষ সাপেক্ষে, একটা কর্ণের সাপেক্ষে তোমার হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। তারা এই হচ্ছে কর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোশ্চেনটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে তোমার বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, বর্গের কর্ণটার দৈর্ঘ্য অবশ্যই তোমার কি হবে, a √2 হবে।
কি এতটুকু ক্যালকুলেশন করাও তোমরা ভুলে গেছো। আচ্ছা যাই হোক, ভুলে গেলেও সমস্যা নেই, আবার আমি দেখা দিব। ধরো তোমার এখানে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, সাপোজ, ঠিক আছে, একটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের কি হয়, এ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য, বিশেষ করে বর্গাকৃতির বস্তুর ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য কি হয়, এ √2 হয়। √2 হওয়ার জন্য যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, এই যে এ এ, তাহলে অতিপতি সূত্র হলো কত, এ স্কয়ার প্লাস এ স্কয়ার √ দ্যাট মিন্স 2a স্কয়ার। এ স্কয়ার যেহেতু বর্গওয়ালা রাশি, তাহলে তোমার চলে আসবে কি, a√2। ঠিক আছে, তারপরে যে জিনিসটা আমাদের এখানে নোটিস করার মতো সেটা হলো যে তোমার এখানে জড়তার ভ্রামককে আমরা আসলে কিভাবে কনসিডার করতেছি, যে এটা বের করার জন্য আপেক্ষিক বা তোমার মাধ্যম কোনটা আমরা চিন্তা করতেছি, বা অক্ষ কোনটা চিন্তা করতেছি। এখানে আমরা কর্ণ বরাবর যে অক্ষটা চিন্তা করতেছি তার সাপেক্ষে যদি আমি বের করতে যাই, তাহলে খেয়াল করলে দেখবা যে তোমার আহ জড়তার ভ্রামকটা আলটিমেটলি কতটুকু, মানে কত থেকে কত পর্যন্ত যদি আমি চিন্তা করি, আমার কথাই আটকে দিতেছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি এখানে এটা একটু ব্যাখ্যা করি। তো আমরা এই জিনিসটা এতদিন সবাই পড়ছিলাম যে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র হলো 1/12 m ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, দৈর্ঘ্য এবং প্রস্থ। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটি একই, সেক্ষেত্রে আমাদের a স্কয়ার প্লাস a স্কয়ার আমরা লিখতে পারি। দ্যাট মিনস m ইন্টু তোমার এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a, তাহলে আমরা লিখতে পারি কি, m a স্কয়ার ডিভাইড বাই 12। ঠিক আছে, m a স্কয়ার ডিভাইড বাই 12 ইন্টু 2 ইকুয়াল টু তোমার কত আসবে, m a স্কয়ার ডিভাইড বাই 6। এটা হচ্ছে কার সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে হচ্ছে তোমার লম্ব বরাবর। তো এখন তাহলে কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক আলটিমেটলি তাহলে আমার কি হবে, কারণ একে অপরের উপর যেহেতু লম্ব, দ্যাট মিনস তোমার দুইটা যেহেতু আমরা আই এক্স এবং আই ওয়াই, মানে তোমাকে আমি কনসেপ্টটা যদি ব্যাখ্যা করি, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমি যদি আই জেড বলি, অর্থাৎ দুইটা যদি পরস্পর লম্ব হয়, লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী, এবং এক্স এবং ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামক যদি আমাদের কি হয়, একই হয়, সেক্ষেত্রে 2i সমান সমান আমরা লিখতে পারি আই জেড। এটা কিভাবে বললাম বা কেন বললাম, এটার ব্যাখ্যাটা একটু ভালো মতো নোটিস করো। এই অক্ষ বরাবর জড়তার ভ্রামক আই, আমি একটু মুছে নিই, ডায়াগ্রামটার উপরেই আমি তোমাকে দেখাচ্ছি। মনে করো এখান থেকে এখানে একটা লাইন টানলাম, আর একটা লাইন টানলাম হচ্ছে তোমার ধরো এখান থেকে এখানে। তো এই দুইটা রেখা হচ্ছে পরস্পর কি বলতো, লম্ব। তাহলে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, এই দুইটা রেখার সাপেক্ষেই জড়তার ভ্রামক মনে করে নিই আই। এখন এই দুইটা রেখা যদি পরস্পর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকে, তোমার দরকার হলো জেড অক্ষ বরাবর। ঠিক আছে, মনে করো আর কি। তো এখন আই এক্স এবং আই ওয়াই এই দুই অক্ষ বরাবর জড়তার ভ্রামক যদি আমাদের যথাক্রমে কি হয়, আই এবং আই হয়, বা এইভাবেও তুমি যদি চিন্তা করতে পারো আই এবং আই যদি হয়, সেক্ষেত্রে 2i সমান আই জেড, বা আই সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, আই জেড ডিভাইডেড বাই 2, রাইট, আই জেড ডিভাইডেড বাই 2। এখন আমি তোমাকে বললাম যে এখানে তো আমি যে জড়তার ভ্রামকটা দেখতে পাইতেছি, ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর চিন্তা করতেছি, যে লম্ব অক্ষ বরাবর, এই যে তোমার চোখ বরাবর তুমি এখানে যে তাকায় আছো, তাহলে তোমার জড়তার ভ্রামকটা আলটিমেটলি কি আসবে, এই যে তুমি আই জেড যেটা বের করছো এইটারও অর্ধেক। দ্যাট মিনস জড়তার ভ্রামক তখন তোমার চলে আসবে এম এ স্কয়ার বাই 6 টু 1/2। ঠিক আছে, তাহলে তোমার আলটিমেটলি উত্তরটা কি আসছে, এম এ স্কয়ার ডিভাইডেড বাই 12। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হলো কোনটা, এটা। এটা হচ্ছে চবিতে আসা একটা কোশ্চেন।
আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আর তেমন কিছু নাই। টর্ক এবং কৌণিক ভরবেগে আসো। কৌণিক ভরবেগের একক কি? তো কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা আমি একটু বলি। কৌণিক ভরবেগ মানে হলো আই ওমেগা। তো আই মানে হলো এম আর স্কয়ার ওমেগা। তাহলে আমি যদি একক গুলাকে একটা একটা করে সাজাই, এম এর একক কিলোগ্রাম, আর স্কয়ারের একক মিটার, তাহলে মিটার স্কয়ার, ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, বা পার সেকেন্ডকে আমি যদি লিখি এরকম লেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হয়? কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড, এই নাম্বার হয় সঠিক উত্তর। কিভাবে হচ্ছে একক গুলা বের করে ফেলবো। দেন চলে আসো, কেন্দ্রীয় বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত এক কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? তো বরাবরের মতো এখানে হচ্ছে আমি একটা সার্কেল নিব। তো ব্যাখ্যা করার জন্য জাস্ট আর কি, কেন্দ্রীয় বল যেহেতু এফ এখানে ক্রিয়া করতেছে, আর ব্যাসার্ধ আর এদিকে ক্রিয়া করতেছে, ব্যাসার্ধ আর তো ব্যাসার্ধ আর ভেক্টর। তো টর্কের সূত্র হলো টাউ সমান সমান এফ ক্রস আর। এখান থেকে তোমার মান বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এফ আর সাইন থিটা। এখন একটু নোটিস করে দেখো যে আমাদের এখানে যে দুইটা রাশি বলছি, যে কেন্দ্রীয় বল এবং ব্যাসার্ধ, বলো তো এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে কিনা? আমাকে কনফিউশন থাকলে বলবে। কেন্দ্রমুখী বল এবং হচ্ছে তোমার ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে থাকে, আমরা এখানে থিটার পরিবর্তে কত বসাইতে পারি বলতো? 90 ডিগ্রি বসাবো নাকি? নাকি এখনো কনফিউশন আসছে? থিটার পরিবর্তে আমরা এখানে ইজিলি কি বসাই দিব? 90 ডিগ্রি বসাই দিব। দ্যাট মিনস তখন তোমার সাইন 90 এর মান কত আসতেছে? 1। এবং তোমার হচ্ছে টাউ এর মান আসতেছে কত? জাস্ট তোমার আর এফ। যদিও আমি তোমাকে সূত্রটা একটু উল্টা লিখছি, ঠিক আছে? টাউ এর অ্যাকচুয়াল সূত্র হলো কি বলতো? আর ক্রস এফ। সিরিয়াল ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী ওইটা হচ্ছে তোমার ঢাবির একটা কোশ্চেন, একদম শর্টকাট সহজ ম্যাথ। একদম সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটা অবস্থান চিন্তা করি। সর্বোচ্চ অবস্থানের জন্য তোমার হচ্ছে টানের সূত্র কি হবে? ঠিক আছে, সর্বোচ্চ অবস্থানের জন্য টানের সূত্র হলো এম ভি স্কয়ার বাই আর মাইনাস হলো এম জি। আর সর্বনিম্ন অবস্থানের জন্য আমার সূত্র হলো এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি। এখন আমাকে বলো দুই অবস্থানে তোমার বেগ তো ভিন্ন ভিন্ন হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সর্বোচ্চ অবস্থানে কোশ্চেনে দেওয়া আছে বেগ হলো √3 GR। সর্বনিম্ন অবস্থানে বেগ বের করতে হলে আমার আগে কি করতে হবে? একটু ডায়াগ্রামটা এখানে এখানে আরেকবার। মোটামুটি হলো ডায়াগ্রাম। তো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন অবস্থান পর্যন্ত দূরত্ব হলো কত? 2r, তাই না? যদি আমাদের এখানে 2r পরিমাণ উচ্চতা হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে সর্বনিম্ন অবস্থানের জন্য ভি স্কয়ার ইকুয়াল টু হলো ভিএইচ স্কয়ার প্লাস হলো 2g ইন্টু হলো 2r। দ্যাট মিনস তখন তোমার কত চলে আসতেছে? ভি সর্বোচ্চ অবস্থানের মানে তোমার যদি বেগ হয় 3gr, ঠিক আছে, তাহলে সর্বনিম্ন অবস্থানে কত আসতেছে? 7gr। বা এটাকে তুমি যদি ভি বের করতে যাও, সর্বনিম্ন অবস্থানের বেগ 2^7gr। তো সেক্ষেত্রে তোমার টান বল কত আসতেছে? টান বল তখন তোমার আসতেছে 8mg। আর উপরের ক্ষেত্রে তোমার কত আসতেছে? 3gr যদি তুমি এখানে বসাও, তোমার এখানে কাটা মানে তোমার হচ্ছে আর কাটা যাবে, 3mg মাইনাস mg ইকুয়াল টু তোমার কত আসতেছে? 2mg। তাহলে 2mg আর 8mg যদি আমরা অনুপাত করি, দ্যাট মিনস 2/8 মানে কত আসে? 1/4 আসে। অর্থাৎ তোমার সঠিক উত্তর হলো কোনটা? সি নাম্বার। এটাই হচ্ছে আমাদের। তারপরে চলে আসো যে 100 গ্রাম ভরের একটি বস্তুকে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে প্রান্ত বেঁধে ঘুরানো হচ্ছে, কেন্দ্রমুখী বল কত? কোশ্চেনে দেওয়া আছে কি কি দেখো, এম দেওয়া আছে, আর দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখান থেকে আমরা এফ বের করবো, তাহলে আমাদের সূত্র কি দেওয়া আছে? এম ভি স্কয়ার বাই আর। এখানে এম এর মান হলো 100 গ্রাম, তাহলে 100 ইন্টু 10⁻³ ভি এর মান কত দেওয়া আছে? 20 স্কয়ার, আর আর এর মান হলো 40 সেন্টিমিটার, দ্যাট মিনস 40 ইন্টু 10⁻²। এবার ডাটাগুলো বসাও।
100 ইন্টু 10 ইনভার্স 3 মানে কি, নিচে চলে আসবে 10। 40 ইন্টু 10 ইনভার্স 2, উপরে চলে যাবে 100, নিচে আরেকটা 40 ইন্টু 20 স্কোয়ার মানে কত, 400। এবার কাটাকাটি করো, 10 10 100, 4 10 40, 4 100, 400। তাহলে তোমার কত আসলো উত্তর? সঠিক উত্তর হলো 100 নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। আমাদের একদম লাস্ট কনসেপ্টে আমরা চলে আসছি আস্তে আস্তে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুবই সহজ কোয়েশ্চেন এগুলা, জাস্ট ট্রাই করলেই পারবে, কোনো টেনশন নাই। ঠিক আছে, কোয়েশ্চেন বলছে কি দেখো, একটি রাস্তা 60 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে। দ্যাট মিনস তোমার আর এর মান এখানে তোমার কত, 60 মিটার, কোনো সন্দেহ নাই। ওই রাস্তাটা হচ্ছে 6 মিটার চওড়া, এই 6 মিটার চওড়াটা দিয়ে বোঝায় এক্স, এবং এটা ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.6 মিটার উঁচু, এটা দিয়ে বোঝায় হলো এইচ উচ্চতা। সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে, দ্যাট মিনস ভি ম্যাক্সিমামের মান জানতে চাইছে। তো এইটার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা হলো ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু হলো এইচ বাই এক্স। মানে জাস্ট তোমাকে এই যে এরকম একটা রাস্তা দেওয়া হলো, এই রাস্তাটা বাঁকা করা আছে, উচ্চতা এইচ, তারপর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে তোমার কত দেওয়া আছে 60 মিটার, আর চওড়া হচ্ছে তোমার হচ্ছে কত 6 মিটার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা কি বলতো, ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। দ্যাট মিনস ভি সমান সমান কি চলে আসতেছে, আর জি এইচ ডিভাইডেড বাই এক্স রুট ওভার। আর এর মান কত বসাবো বলতো, 60 মিটার, জি এর মান বসাবো 9.8.6, আর হলো তোমার এক্স এর মান বসাবো 6। তাহলে আমরা ভাগ করি, 6 10 60, 10, 10 কে 6 দিয়ে গুণ করলে কত আসে, 60, জি না 6, 10 কে 6 আর হচ্ছে 9.8। আচ্ছা, দ্যাট মিনস তোমার এখানে কত আসতেছে আলটিমেটলি, এই যে দেখো তোমাকে এখন আমি ক্যালকুলেশন করা শিখাচ্ছি, বড় দশমিক থাকলে বের করতে পারবে। 6 ইন্টু 2 ইন্টু 4.9, তাহলে কত আসতেছে 12 ইন্টু 4.9, তাহলে রুটের ভিতরে কত থাকতেছে 49 ইন্টু তোমার হচ্ছে 1.2, মানে দশমিককে শিফটিং করে দিলাম, সেম কথাই। 49 কে রুট করলে কত আসে 7, আর কত থাকে রুট ওভার 1/2। দ্যাট মিনস 7 এর একটু উপরে যে ডাটাটা আছে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। এই দেখো ডি নাম্বার হলো সঠিক উত্তর, শেষ, কোনো ঝামেলা ঝামেলা নাই। ক্যালকুলেশন টেকনিক বুঝবা, পরীক্ষা কোপায় দিয়ে আসবা, শেষ। এই দেখো লাস্ট কোশ্চেন আমাদের, একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিচে, রাস্তাটা 5 মিটার চওড়া, ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা এত মিটার উঁচু, সর্বোচ্চ কত নিরাপদ বাঁক। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা ম্যাথটা সলভ করবা ভিডিওটা পজ করে। ঠিক আছে, আর আমি হচ্ছে সলভটা আগের মতো দিয়ে দিচ্ছি, আমাদের সূত্র কিন্তু একই, এখানে কোনো চেঞ্জ নাই। ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। দ্যাট মিনস তোমার ভি সমান সমান কত আসতেছে, আর জি এইচ ডিভাইডেড বাই এক্স, এখানে আর হচ্ছে 50 মিটার, 9.8, দেন হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 0.5, আর এক্স এর মান হলো 5। 5 10 50, 5 ইন্টু 9.8, বা এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, 5 যেখানে 10 ইন্টু 4.9, দ্যাট মিনস 49, দ্যাট মিনস কত 7, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা এখন, 7 মিটার পার সেকেন্ড। এই যে সুন্দর সুন্দর ক্যালকুলেশন টেকনিক গুলো অ্যাপ্লাই করবে। 10 ইন্টু 4.9 লেখার একটা বুদ্ধি হলো, 9.8 কে আমি অর্ধেক করে 2 নিচ্ছি, ওই 2 দিয়ে 5 কে গুণ দিচ্ছি, তাহলে 10, আর 9.8 কে অর্ধেক করলে কত থাকে 4.9, 4.9 কে 10 দিয়ে গুণ করলে কত থাকে 49, রুট করলে 7, শেষ আমাদের ক্যালকুলেশন টেকনিক এগুলো। তাহলে আশা করি আমার এই পুরো কমপ্যাক্ট একটা ভিডিওতে তোমরা আশা করি সবগুলা কনসেপ্ট এবং স্পেশাল ক্যালকুলেশন টেকনিক গুলো যেগুলো দেখাইছি প্রত্যেকটা ম্যাথ ওয়াইজ তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমি আর কথা বৃদ্ধি করবো না, তোমাদের সকলের প্র্যাকটিস করার জন্য শুভকামনা রইল। বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? কি করবা বলো তো, বেশি বেশি অনুশীলন করার চেষ্টা করবা, তাহলেই হচ্ছে তোমাদের ধরো যে কাঙ্ক্ষিত সাফল্য গুলো তোমরা পাবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।